তো আজকে একটা ইন্টারেস্টিং কাণ্ড হয়েছে। আমার মনে হয় যে সবাই এটা সাক্ষী হয়েছে আজকে। একদিকে আমি পিএল নেক্সট জেন কাপের ম্যাচ দেখছিলাম, সেখানে ইস্টবেঙ্গল নেমেছিল ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। অবশ্যই ইস্টবেঙ্গল ম্যাচটা 1-0 গোলে হেরেছে এবং বোনাস পয়েন্টের জায়গাতে পেনাল্টি শুট আউটেও ইস্টবেঙ্গল হেরেছে। আসছি সেই ম্যাচ নিয়ে প্রসঙ্গে। কিন্তু যেটা হয়েছে যে ম্যাচটাকে আমরা ওভারলুক করে গেছি, হয়তো অনেকেই দেখিনি, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স ভার্সেস মুম্বাই সিটি এফসির ম্যাচ। এবং মুম্বাই সিটি এফসির রিজার্ভ টিম নামিয়েছে। আমরা সবাই জানি ডুরান্ড কাপে ওদের সিনিয়র প্লেয়াররা আসবে না, কারণ ওরা থাইল্যান্ডে চলে গেছে প্রি সিজন ট্রেনিং করতে। এটা আগে থেকে অ্যানাউন্স ছিল। তো কেরালা ব্লাস্টার্স ওই মুম্বাই সিটি এফসির বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে পেয়ে আজকে 8-0 গোলে হারিয়েছে। মানে মোটামুটি এতদিন ধরে ওদের যা টিমটার ওপর জ্বালা যন্ত্রণা, যা কিছু রাগ ঢাক ছিল, আজকে সবটা উজাড় করে ফেলে দিয়েছে এবং সেখানে 8-0 গোলে জিতেছে। নোয়া সাদাউই আজকে তার ডেবিউ হলো কেরালা ব্লাস্টার্সের জার্সিতে এবং ডেবিউ ম্যাচে হ্যাট্রিক। লাস্ট কবে কোন বিদেশি প্লেয়ারের পা থেকে আমরা দেখেছি সিরিয়াসলি মনে পড়ে না। তো মোটামুটি কেরালা ব্লাস্টার্সের হয়ে নোয়ার স্টার্টিংটা যথেষ্ট ভালো হয়েছে। আর তার সাথে কমে পেপরা, তার হ্যাট্রিক দেখেছি। এবং অবশ্যই ঈশান পান্ডিতা, যাকে অলমোস্ট আমরা ভুলেই যাচ্ছিলাম আস্তে আস্তে, সেই প্লেয়ারও কিন্তু জোড়া গোল করেছে। তো মোটামুটি ম্যাচটা আজকে মেন ভার্সেস বয় এরকমই খেলা হয়েছে এবং সেখানে কেরালা 8-0 গোলে জিতেছে। সো সরি টু সে ম্যাচটা আমি সিরিয়াসলি দেখার সুযোগ পাইনি, কারণ উল্টো দিকে যেটাতে আমার অন্তত ফোকাস ছিল যে বাংলার ছেলেরা গিয়ে কিভাবে বিদেশের মাটিতে ইংল্যান্ডের একটা টপ ক্লাবের একাডেমি টিমের বিরুদ্ধে খেলছে, সেটা দেখার দরকার ছিল। সো সেই ম্যাচটাকে আমি এনজয় করছিলাম। এবার কয়েকটা ছোটো ছোটো বিষয় রয়েছে, অবশ্যই শেয়ার করব। কিন্তু সবথেকে যেটা বড় দুটো বিষয় রয়েছে, যেটা থাম্বনেলে দেখতে পেয়েছো, যে মোহামেডান স্পোর্টিংয়ের একটা বিগ ইনভেস্টমেন্ট এসেছে। এবং শুধুমাত্র বিগ না, আমার মনে হয় যে মোহামেডান স্পোর্টিংয়ের রিসেন্ট হিস্ট্রিতে বিগেস্ট ইনভেস্টমেন্ট এসেছে। এবং সেটা যদি ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারে যারা ইনভেস্টমেন্ট করছে এবং মোহামেডান স্পোর্টিং বোথ, তাহলে কিন্তু মোহামেডান স্পোর্টিংকে আগামী 3টে বছর আমরা একটা আলাদা ফর্মে দেখব, আলাদা উচ্চতে আমরা মোহামেডান স্পোর্টিংকে উঠতে দেখব। এবং সেখান থেকে যদি তাদের ইনভেস্ট করা টাকা রিটার্ন আসে, রেভিনিউতে যদি জেনারেট হয়, তাহলে কিন্তু আগামী দিনে সেই ইনভেস্টমেন্টের পরিমাণটা বাড়বে, বই কমবে না। তো প্রথম যে বিষয়টা শেয়ার করা রয়েছে সেটা অবশ্যই পিএল নেক্সট জেন কাপের ম্যাচ, যেখানে ইস্টবেঙ্গল কিন্তু ক্রিস্টাল প্যালেসের কাছে 1-0 গোলে হেরেছে। ফার্স্ট হাফ অর্থাৎ 25 মিনিটের মাথাতেই, একদম 25 মিনিটের মাথাতেই কিন্তু ক্রিস্টাল প্যালেস 1-0 করে দেয়। ইস্টবেঙ্গলও চান্স কিছু পেয়েছিল, ক্রিস্টাল প্যালেস আরও বেশি চান্স পেয়েছিল। এবার দেখো দুটো টিমের এতটা ডিফারেন্স, এতটা স্ট্রেংথের ডিফারেন্স, কোয়ালিটি ডিফারেন্স, এবং অবশ্যই ওরা যে ফুটবল সিস্টেমের মধ্যে বড় হয়েছে, সবটাই তো একটা ম্যাটার করে। তো রাতারাতি আমাদের দেশের ছেলেরা যেভাবে বড় হয়েছে, আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখছিলাম রহিম নবীর। তো সেখানে নবিদা সিরিয়াসলি বলছে যে আমাদের এখানে ছেলেরা মুড়ি খেয়ে প্র্যাকটিস করে। কিছু কিছু সময় এমনও হয়েছে আমাদের, বা আমরা অনেক ফুটবলারকে দেখি যে অনেক সময় আমরা আধ পেটা খেয়ে বাচ্চা বাচ্চা ছেলেগুলো প্র্যাকটিস করে। তো তাদের থেকে রাতারাতি আমরা বিরাট কিছু এক্সপেক্ট করতে পারি না। হ্যাঁ, নিশ্চিতভাবেই বড় ক্লাবে, প্রফেশনাল ক্লাবে কেউ মুড়ি খেয়ে প্র্যাকটিস করে না বা আধ পেটা খেয়ে প্র্যাকটিস করে না। বাট এটা আমাদের না গ্রাউন্ড সিনারিও, যে ইন্ডিয়ান ফুটবল অ্যাকচুয়ালি কোথায় দাঁড়িয়ে রয়েছে। সেখানে ইউথ ফুটবলে তো কারোর কোনো নজর সেইভাবে নেই, হাতে গোনা কিছু ক্লাবস রয়েছে, তারা সেটা নিয়ে কাজ করে এবং সেই এক্সপোজারগুলো তারা প্লেয়ারদেরকে দেওয়ার চেষ্টা করে। ওভারঅল যখন একটা দেশ গ্রাসরুট ফুটবল বা ডেভেলপমেন্টাল ফুটবল নিয়ে সবাই ভাবনা চিন্তা করছে বা কাজকর্ম করছে, তখন একটা ওভারঅল গ্রোথ দেখতে পাবো। নাও কাম টু দ্য মেন পয়েন্ট, কি সেই ফার্স্ট হাফের গোলটাই ক্রিস্টাল প্যালেস ধরে রাখতে পেরেছিল না, তারা আর লিড বাড়াতে পেরেছে না, ইস্টবেঙ্গল ইকুয়ালাইজ করতে পেরেছে। তো 1-0 গোলে ম্যাচটা শেষ হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং দুটো বিষয় নিয়ে কথা বলবো। এক হচ্ছে ম্যাচের রেফারি, মহিলা রেফারি ছিলেন, খুব ভালো কথা। কিন্তু সিরিয়াসলি বলছি, আজকের ম্যাচে যা রেফারিং হয়েছে আমার মাথার উপর দিয়ে গেছে। আমি সিরিয়াসলি বুঝতে পারিনি তিনি কিভাবে খেলাতে চেয়েছিলেন। অ্যাকচুয়ালি তিনি কি মানে চিন্তাভাবনা করে বা কোন জায়গা থেকে মেন্টালিটি নিয়ে তিনি খেলাতে নেমেছিলেন, সিরিয়াসলি আমি জানি না। বাট তার খেলানো আজকে আমার মাথার উপর দিয়ে গেছে। প্রচুর ডিসিশন তিনি দেননি, জাস্ট দেননি, মানে পুরোপুরি ওভারলুক করে গেছেন। হচ্ছে ফাউল হয়েছে তো হয়েছে, কোনো ব্যাপার না, চলো আবার খেলতে শুরু করে দেবো। মানে ন্যাচারালি আমরা যেরকম প্র্যাকটিস সেশনগুলোতে দেখি যে কোচের হাতে বা অ্যাসিস্ট্যান্ট কোচের হাতে বাঁশি থাকে, তিনি যখন দেখেন যে কোথাও একটা ফাউল হয়ে গেল, তিনি বাঁশি বাজিয়ে দেন, আবার সেখান থেকে খেলা রিস্টার্ট করেন। মানে মোটামুটি তখন তার কাছে কার্ড থাকে না, তিনি দেখান না। এই ক্ষেত্রেও রেফারি তাই হয়েছে। আর দ্বিতীয় জিনিস যেটা হয়েছে খুব ইন্টারেস্টিং, আমরা যারা ইউটিউবে খেলাটা দেখছিলাম, আর তো কোনো প্ল্যাটফর্ম ছিল না, সেখানে আমরা দেখলাম যে 45 মিনিটস
থেকে খেলাটা সামনের দিকে এগোচ্ছে, মানে 46 মিনিটসের ঘরে খেলাটা যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বাঁশি পড়ে গেল, ফাইনাল হুইসেল পড়ে গেল। আমি জানি না এটা ওদের কাউন্টিংয়ের ভুল ছিল, মানে টাইম কাউন্টিংয়ের ভুল ছিল, না রেফারি তার নিজের ঘড়ির সিস্টেমে খেলিয়েছেন, আমরা যেটা পর্দাতে দেখেছি মোবাইলে সেটা ভুল ছিল, আমি জানি না। তবে অন্তত যেটা আপাত চোখে দেখতে পেলাম যে 45 মিনিটস থেকে 46 মিনিটসের দিকে খেলাটা যখন যাচ্ছে, তখন কিন্তু খেলাতে তিনি ফাইনাল হুইসেল দিয়ে দিলেন। আমার মাথায় ঢোকেনি। তো আজকে রেফারির এই দুটো জিনিস, বিশেষ করে তার বিভিন্নভাবে ডিসিশন না নেওয়ার জায়গাটা, বা খেলার মধ্যে একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ শো করা যে যা হচ্ছে হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে 45 মিনিটসে বাঁশি দিয়ে দেওয়া, যেটা আমরা দেখতে পেয়েছি ডিসপ্লে বোর্ডে। জানি না সেটা ঠিক না ভুল, সেটা রেফারি পরে হয়তো কাউকে ক্লারিফাই করতে পারবেন। এই দুটো জিনিস আমার অন্তত চোখে পড়েছে। বাকি যদি দুটো টিমের খেলা নিয়ে বলি, দেখো ইংল্যান্ডের একটা টিম ক্রিস্টাল প্যালেস, যাদের সিনিয়র টিমটা প্রিমিয়ার লিগে খেলে, তাদের ইউথ ফুটবল কেমন হবে, তাদের আন্ডার 18-19 প্লেয়াররা কেমন খেলবে, এটা আমার মতো একটা ক্ষুদ্র মানুষের বলে দিতে লাগে না। আমরা জানি যে তারা কোন লেভেলের টিম, কোন লেভেলে তারা প্লেয়ার, কোন পদ্ধতির মধ্যে তারা উঠে এসেছে, তাদের বল ধরা, বল ছাড়া, রিসিভিং, ফাস্ট টাচ, এই প্রত্যেকটা জিনিস বলে দেয় যে অ্যাকচুয়ালি তারা কোন স্টেজে রয়েছে আর আমরা কোথায় রয়েছি। অবশ্যই বলবো যে তিনটে টিমের খেলায় আমি দেখলাম, সেই ক্ষেত্রে আমি বলবো যে তারা তাদের মতো করে চেষ্টা করেছে। হ্যাঁ, মুথুট এফএ এবং ইস্টবেঙ্গল প্রথম দিনে গোল করতে পারলো না, পাঞ্জাব এফসি গোল করেছে দুটো, কিন্তু এটা তো ঠিক কথা যে এই প্লেয়ারগুলো গিয়ে এক্সপোজার পাচ্ছে, এদেরকে এখনই কাটাছাড়া জায়গাতে এনে লাভ নেই, এদের পারফরমেন্স কী হলো পোস্টমর্টেম করে লাভ নেই, এদেরকে খেলতে দেওয়া হোক, এদেরকে আরও বড় বড় জায়গাতে খেলতে দেওয়া হোক, আরও বেশি করে যেন এক্সপোজার ট্যুর হয়, ক্লাবগুলো যেন দেখে, এই প্লেয়াররা যেন আরও বেশি সুযোগ পায় নিজেদের ট্যালেন্টকে বাইরে দেখানো, বা বাকিরা কেমন খেলছে আর আমরা কেমন খেলছি এটা অন্তত বোঝার জায়গাটা যেন তৈরি হয়। তো আমি অন্তত তিনটে ক্লাবের খেলাতে, বা আমাদের একদমই তিনটে টিমের ভারতীয় প্লেয়ারদের খেলাতে আমি পার্সোনালি ভীষণভাবে খুশি। আমার কোথাও মনে হয়নি যে আমাদের প্লেয়াররা খুব খারাপ খেলেছে, একদম যা তা পারফরমেন্স হয়েছে। আমার কোনো দিনই মনে হয় না, এর আগেও যতগুলো আমি টুর্নামেন্ট দেখেছি, যতবার বিদেশি ক্লাবগুলোর সামনে আমাদের এখানের প্লেয়াররা মুখোমুখি হয়েছে, প্রত্যেকটা সময় আমি অন্তত আমার লেভেল বেস্ট থেকে প্রেজ করার চেষ্টা করেছি, ভবিষ্যতেও করে যাব, কারণ আমরা জানি যে অ্যাকচুয়ালি আমাদের রিয়েলিটিটা কী। আমরা আমাদের রিয়েলিটিতে দাঁড়িয়ে ওদের এগেনস্টে বিরাট হাইফাই পারফরমেন্স হয়ে যাবে, যে আমরা পুরো বার্সেলোনার ইউথ টিমের মতো, বা রিয়েল মাদ্রিদের ইউথ টিমের মতো, বা ম্যানচেস্টার সিটির ইউথ টিমের মতো পারফরমেন্স করবো, আর এভারটন, ক্রিস্টাল প্যালেস, অ্যাস্টন ভিলার টিমকে হারিয়ে দেবো, এই ভাবনা চিন্তা অন্তত পক্ষে আমার ছিল না। ভালো পারফরমেন্স তুলে ধরেছি, হয়তো আগামী কাল থেকে আরও বেটার তিনটে টিম খেলবে, আরও বেটার কিছু আমরা দেখতে পারি। আর একটা অঘটন ঘটেছে, সেটা হচ্ছে সাউথ আফ্রিকার স্টেলেনবশ, তারা কিন্তু টটেনহাম হটস্পারের ইউথ টিমকে হারিয়ে দিয়েছে। টটেনহাম হটস্পার, মানে তারা সব জায়গাতেই ভাই আনলাকি থাকে, চলো তাদেরকে হারিয়ে দিয়েছে, তো ঠিক আছে, ওদের গ্রোথ নিশ্চিতভাবেই ভালো, আমাদের থেকে তো বেটার, এইটুকু তো বুঝতে পারা গেল। বাকি ঠিক আছে, চলো এর বেশি আর কিছু বলার নেই। কিন্তু ওদের পেনাল্টি শ্যুট আউটের রেজাল্টটা আমার সিরিয়াসলি দেখা হয়নি, তবে ইস্টবেঙ্গলও পেনাল্টি শ্যুট আউটে হেরেছে। যাই হোক, তিনটে ইন্ডিয়ান টিমই প্রথম দিনকে 0 পয়েন্ট কালেক্ট করতে পারলো। আশা করছি আগামী কাল আর পরশু আমাদের দুটো দিন ভালো যাবে, বাকিটা চলো পরে দেখা যাবে, এর বেশি আর কিছু বলার নেই। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিংয়ের বিষয়। মোহামেডান স্পোর্টিংয়ে একটা 100 কোটি টাকার ইনভেস্টমেন্ট ঢুকেছে, এই মুহূর্তে আর কারো জানতে বাকি নেই, কারণ গত 2-4 দিন ধরে এই বিষয়টা ভীষণভাবে বাংলার ফুটবলের একটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল, যে মোহামেডান স্পোর্টিংয়ের কী হবে। লাস্ট 1 মাস ধরে মোহামেডান স্পোর্টিংয়ের ইনভেস্টর সমস্যা ডামাডোলে কেটেছে। একটা ইনভেস্টমেন্ট কোম্পানি প্রায় অনবোর্ড হতে যাচ্ছিল, কিন্তু তারা শেষ মুহূর্তে ব্যাক আউট করে। মেবি কোনো ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনস হয়তো দুপক্ষ একমত হতে পারেনি, এবং সেই কোম্পানি ব্যাক আউট করে, এবং তারাও একটা বড় ইনভেস্টমেন্ট নিয়ে এসেছিল। বাট হ্যাঁ, তাদের অ্যামাউন্টটা 3 বছরে 100 কোটি ছিল কিনা এটা আমাদের অজানা, কিন্তু আজকে এটা কনফার্মড হয়ে গেছে যে স্রাচি গ্রুপ, যারা প্রথম ফুটবলে, আমি অন্তত যতটুকু দেখলাম লাস্ট 1 ইয়ারের মধ্যে, তারা প্রথম ইস্টবেঙ্গলে এলো, প্রথম ইস্টবেঙ্গলে এসে ক্রিকেট এবং ফুটবল টিমটার ওপরে ইনভেস্টমেন্ট শুরু করলো। তারপর দেখলাম তারা আইএফের সাথে যুক্ত হলো, এবং তার পাশাপাশি তারা ক্রিকেটে ইনভেস্টমেন্ট করেছে। বেঙ্গল যে আমাদের T20 প্রো লিগ চলে লোকাল, সেটাতে তারা ইনভেস্টমেন্ট করেছে। ইস্টবেঙ্গলের যে ওমেন্স টিম রয়েছে, সেই ওমেন্স টিমে ওরা হাত খুলে খরচা করছে, এবং মোটামুটি ইস্টবেঙ্গলের ওমেন্স টিম আর যে টিম তৈরি করছে, সেখানে আমরা ইন্ডিয়ান ওমেন্স লিগে ইস্টবেঙ্গলকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পারি। ভীষণভাবে কিন্তু টপ লেভেলের প্রতিযোগিতায় থাকবে, যেটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট প্রথম থেকে চেয়েছিল, যে ওমেন্স টিমটা যেন টপ লেভেলে ফুটবলটা খেলে। সেখানে স্রাচি গ্রুপের কিন্তু একটা বিরাট বড় অবদান থাকছে, এবং সেই ইনভেস্টমেন্ট করার পরে যে ধরনের সিগনেচার আমরা দেখেছি ইস্টবেঙ্গলে, সেটাও কিন্তু চমকে দেওয়ার মতো।
গোকুলাম কেরালাতে এতদিন ধরে থাকা কোচ, যিনি দুবার ট্রফি দিয়েছেন, তিনবার একটুর জন্য তার ট্রফি হাতছাড়া হয়েছে ওড়িশার কাছে, সেই কোচকে প্রথমবার হিস্ট্রিতে, ইন্ডিয়ান ওমেন্স ফুটবলের হিস্ট্রিতে প্রথমবার কোনো কোচকে ইস্টবেঙ্গল কিন্তু ট্রান্সফার ফি দিয়ে নিয়ে এসেছে, এবং সেই ক্রেডিটটাও যাচ্ছে স্রাচি স্পোর্টসের কাছে, কারণ তাদের ইনভেস্টমেন্টই ইস্টবেঙ্গলকে এই রাস্তাটা দেখিয়ে দিয়েছে। তো স্রাচি স্পোর্টস যবে থেকে আমাদের ইন্ডিয়ান ফুটবলে বা ইন্ডিয়ান স্পোর্টসে এসেছে, আমি অন্তত দেখছি যে পার্সোনালি তারা কিন্তু ভীষণভাবে ভালো কাজ করার চেষ্টা করছে, যার মধ্যে সবথেকে লেটেস্ট কাজটা হচ্ছে মোহামেডান স্পোর্টিংয়ের পাশে গিয়ে দাঁড়ানো, এবং সেখানে 3 বছরে 100 কোটি টাকার ইনভেস্টমেন্ট, মানে বছরে 33 কোটি টাকার উপরে একটা ইনভেস্টমেন্ট থাকছে। এবং এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে বাংলার 3 প্রধান ক্লাবের মধ্যে মোহামেডান স্পোর্টিংয়ের হাতে কিন্তু ফুটবল ডিভিশনে সবথেকে বেশি শেয়ার থাকছে, তাদের হাতে থাকছে 39%, 31% থাকছে বাংকার হিলের কাছে, এবং 30% থাকছে কিন্তু স্রাচি স্পোর্টসের কাছে। তো এই 3টে জয়েন্ট ভেঞ্চারে মোহামেডান স্পোর্টিংয়ের 80বারের যা টিম হয়ে গেছে তো হয়ে গেছে, কিন্তু পরের বার থেকে ভাই মার্কেটে ওরা ধামাকা করবে। এবং এই যে ডিলটা কমপ্লিট হলো, স্রাচি স্পোর্টস এই যে মোহামেডান স্পোর্টিংয়ে এলো, এখানে কিন্তু মধ্যস্থতাকারী হিসাবে গত 1 সপ্তাহ জুড়ে বা বিশেষ করে 3-4 দিন ধরে স্পেশালি একটা নাম ভীষণভাবে সামনে এসেছে, এবং সেই নামটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি। তিনি এর আগে দেখা গেছে মোহনবাগানের পাশে থেকেছেন, তিনি দেখা গেছে ইস্টবেঙ্গলের পাশে থেকেছেন, এবং ফাইনালি তিনি কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের পাশেও রয়েছেন। তো এখানেই বোঝা যায় যে একজন বাঙালির আইকন কিভাবে বাংলার ফুটবলের পাশে দাঁড়াতে পারে। এটা দেখে বাকিদেরও একটু দেখা দরকার, কারণ আমাদের এখানে আইকনের অভাব নেই। সেটা সিনেমা জগৎ হতে পারে, সেটা আমাদের স্পোর্টস হতে পারে, সেটা যারা মনে করে যে পলিটিক্সটাও একটা আইকনের জায়গা। তো প্রত্যেকে যদি ক্লাবগুলোর পাশে দাঁড়ায়, প্রত্যেকে যদি ক্লাবগুলোতে একটা ইনভেস্টমেন্ট এনে দেওয়ার ব্যবস্থা করে, তাহলে আমি অন্তত এখানে হলফ করে বলতে পারি যে আগামী 5 বছরের মধ্যে এমন একটা দিন আসবে, ইন্ডিয়ান ফুটবলের টপ লেভেলে যতগুলো টুর্নামেন্ট হবে সেখানে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং ছাড়া কারোর রাজত্ব করাটা খুব চাপের জায়গা তৈরি হবে, কারণ এখানে একটা বড় ফ্যান বেস রয়েছে, এখানে হিউজ পরিমাণে রিটার্ন অন ইনভেস্টমেন্টের চান্স রয়েছে, যেটা অন্যান্য ক্লাবের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কম। কিন্তু এখানে ইনভেস্টমেন্ট আসে না, তার সবথেকে বড় রিজন কিন্তু ক্লাব পলিটিক্স। আমি বলতে বাধ্য হচ্ছি, আই এম সরি টু সে, বাট এটা একটা বিগ রিজন। এটাকে কাটিয়ে যদি সর্বস্তরের মানুষ এই 3টে ক্লাবের পাশে সারা বছর দাঁড়ান, প্রত্যেকটা ডিভিশন, একদম ইউথ ফুটবল থেকে শুরু করে সিনিয়র ফুটবল, ওমেন্স ফুটবল, এভরিথিং, প্রত্যেকটা পারপাসে যদি তারা পাশে দাঁড়ান, তাহলে আগামী দিন আবারও আসছে যেদিনকে আমরা শুধু বাংলার ফুটবলে এই 3টে ক্লাবকে, বা তার পাশাপাশি আরও যদি অন্য কোনো ক্লাব উঠেও আসে, তাহলে কিন্তু বাংলাতেই সবথেকে বেশি ডমিনেশনটা থাকতে বাধ্য। কারণটা, সবথেকে বড় ফ্যান বেস কিন্তু বাংলার রয়েছে, এটা মানতে আমরা বাধ্য থাকবো যে কোনো মুহূর্তে। সো মোহামেডান স্পোর্টিংয়ের জন্য বেস্ট উইসেস থাকলো, এত হিউজ একটা ইনভেস্টমেন্ট এসেছে, এটা যেন ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারে মোহামেডান স্পোর্টিং। আগামী দিনে মোহামেডান স্পোর্টিংয়ের থেকে আমরা আরও বড়, বিগার অ্যান্ড বেটার টিম দেখার আশা রাখলাম। আর লাস্ট যে বিষয়টা দিয়ে শেষ করবো, সেটা অবশ্যই কিন্তু হেক্টর ইউসের অ্যানাউন্সমেন্ট, যেটা আসার কথা ছিল, এবং আজকের মতো একটা ইম্পর্টেন্ট ডেতে, আজকের মতো একটা শুভ দিনে ইস্টবেঙ্গলের তরফ থেকে কিন্তু সে অ্যানাউন্সমেন্ট এসেছে। অফিসিয়ালি তাকে অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হয়েছে যে হেক্টর ইউসে আজ থেকে অফিসিয়ালি ইস্টবেঙ্গলের প্লেয়ার। 2025 অবধি তার সাথে কন্ট্রাক্ট হয়েছে, 1 বছরের কন্ট্রাক্ট, এবং এই প্লেয়ারটা মোহনবাগানের হয়ে লাস্ট সিজনে কিন্তু অসাধারণ খেলেছে। প্রথম যখন এসেছিল, মানে প্রথম যখন ওকে দেখা গেছিলো একটু স্লো লেগেছিল, বাট পরে যখন গ্র্যাজুয়ালি ম্যাচের সংখ্যা বাড়তে থেকেছে, তখন বোঝা গেছে যে ও কী লেভেলের প্লেয়ার, কোন কোন লেভেল থেকে ও এসেছে সেটা কিন্তু ও প্রুভ করতে শুরু করে। এবং পুরো আইএসএলটা জুড়ে ও যেভাবে ফুটবল খেলেছে, যেভাবে মোহনবাগানের হয়ে স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গাতে কিন্তু মোহনবাগান আইএসএলে যে লিগ শিল্ড সেটাকে কিন্তু গ্র্যাব করতে সক্ষম হয়েছে। একটা কোথাও লিডারের ভূমিকা, একটা কোথাও পেছন থেকে টিমকে আর ডিফেন্সকে একদম সলিড করে দেওয়ার ভূমিকা, সেটা কিন্তু হেক্টর ইউসে নিয়েছে। এবং মনে রাখতে হবে, আগেও কথা বলেছি যে ব্র্যান্ডন হামিল কিন্তু চোটের জন্য বা তার অফ ফর্মের জন্য একটা সময়ে পুরোপুরি টিম থেকে ছিটকে গেছিল, কোনোভাবে ছবির মধ্যে ছিল না, বেঞ্চে বসে থাকতো, তাকে মাঠেও নামানো হতো না। তো সেই সময়ে দাঁড়িয়ে পুরো হেক্টর ইউসে একা কুম্ভের মতো আনোয়ার আলীর সাথে কিন্তু ডিফেন্সে পেয়ার আপ করেছিল। তো সেই হেক্টর ইউসে আপাতত ইস্টবেঙ্গল তাকে 1 বছরের চুক্তিতে সই করিয়েছে, অ্যান্ড ইটস আ গ্রেট সিগনেচার। হয়তো মোহনবাগান যেভাবে টিমটাকে এই সিজনে দেখতে চেয়েছে, এজের ক্ষেত্রে যতটা আপগ্রেড করতে চেয়েছে, সেই জায়গাতে হয়তো হেক্টর ইউসে যেহেতু 36+, তার উপরে হয়তো নতুন কোচ হোসে মোলিনা তিনি ভরসা রাখেননি। কিন্তু হ্যাঁ, অনেক দিন ধরে এই আপডেটটা ছিল যে যদি অ্যান্তোনিও লোপেজ হাভাস তিনি আবারও দায়িত্ব নেন, তাহলে যে কটা বিদেশি প্লেয়ার রয়েছে, মানে যাদের কন্ট্রাক্ট রয়েছে বা এক্সটেনশন হয়েছে, তাদেরকে বাদ দিয়ে যে কটা বাকি রয়েছে প্লেয়ার, তাদের মধ্যে শুধুমাত্র হেক্টর ইউসে হয়তো হাভাসের সিস্টেমে থেকে গেলেও যেতে পারেন। বাট ফাইনালি সেটা হয়নি, চলো সেটা পাস্ট। মোহনবাগান তাকে ছেড়ে দিয়েছে, ইস্টবেঙ্গল তাকে সই করিয়েছে, এবং একটা স্পেশাল নজির হয়েছে যে এই প্রথম আইএসএলের ইতিহাসে
আইএসএল এর ইতিহাসে এই প্রথম কোনো বিদেশি প্লেয়ারকে আমরা 2 প্রধানের হয়ে খেলতে দেখলাম। আগে মোহনবাগান, পরে ইস্টবেঙ্গল, এর আগে আইএসএলে, আইএসএলে 2020-21 থেকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল কিন্তু আইএসএলে এন্ট্রি নিয়েছে। তখন থেকে এখনও অবধি এই প্রথম হেক্টর হিউজতে একমাত্র বিদেশি প্লেয়ার যে দুটো বড় দলের জার্সি পরে মাঠে নামতে চলেছে। অ্যাটলিস্ট আমি তো তার পারফরমেন্সের দিকে তাকিয়ে থাকবো যে কত ভালোভাবে সে ইস্টবেঙ্গলকে হেল্প করতে পারে। পরপর টুর্নামেন্ট রয়েছে, আই এম নট শিওর ডার্বিতে এসে গেলেও এসে যেতে পারে, তার এক্সপিরিয়েন্স রয়েছে ডার্বিতে খেলার, ভালো পারফরমেন্স করার। দেখা যাক সেটা হয় কি না। তবে হ্যাঁ, যেটা মেন দরকার সেটা হচ্ছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, আইএসএল এবং অবশ্যই সুপার কাপ। এখানে কিন্তু হেক্টর হিউজ থেকে ভীষণভাবে কার্লোস কোয়াদ্রাতের দরকার এবং তিনি সেই কারণেই সিগনেচারটাকে নিজে থেকে পার্সোনালি উদ্যোগ নিয়ে করিয়েছেন। এতে তোমাদের যা যা ওপিনিয়ন অবশ্যই শেয়ার করো। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।